আসসালামু আলাইকুম। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঈদের দিন যমুনাতে প্রধান উপদেষ্টার সঙ্গে কেন সাক্ষাৎ করতে গেলেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গেলেন সস্ত্রীক, এই বিষয়টি নিয়ে নানান ধরনের ব্যাখ্যা বিশ্লেষণের চেষ্টা করা হচ্ছে। সব পক্ষই কোনো না কোনো ভাবে প্রশ্ন উত্থাপনের চেষ্টা করছেন, উত্তর খোঁজার চেষ্টা করছেন। আজকের ভিডিওতে আমি সমন আজমল বারী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান বাংলাদেশের একটি ভাইরাল কথা যে মহামান্য রাষ্ট্রপতি কি গৃহবন্দী, তা চলুন আজকের ভিডিওতে দেখে আসি। আসসালামু আলাইকুম। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঈদের দিন যমুনাতে প্রধান উপদেষ্টার সঙ্গে কেন সাক্ষাৎ করতে গেলেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গেলেন সস্ত্রীক, এই বিষয়টি নিয়ে নানান ধরনের ব্যাখ্যা বিশ্লেষণের চেষ্টা করা হচ্ছে। সব পক্ষই কোনো না কোনো ভাবে প্রশ্ন উত্থাপনের চেষ্টা করছেন, উত্তর খোঁজার চেষ্টা করছেন ভিতরে বার্তাটি আসলে কি, এবং সব পক্ষেই নিশ্চয়ই কোনো না কোনো যুক্তি রয়েছে। আসলে বিষয়টি কি? ঈদের আগের দিনই জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্যে প্রধান উপদেষ্টা যেই মেসেজগুলো দেওয়ার চেষ্টা করেছেন, এবং স্পষ্টতই 2026 এপ্রিলের মধ্যে যে নির্বাচনের তিনি ঘোষণা দিলেন এবং করিডোর ইস্যুতে, বন্দর ইস্যুতে কথা বললেন, বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিরোধিতা যারা করছেন তাদেরকে প্রতিহতে ডাক দিলেন, করিডোর নিয়েও তিনি যারা গুজব সৃষ্টি করছেন তাদের বিষয়ে কথা বললেন। এবং সেই জায়গা থেকে আমি প্রথমেই প্রশ্ন তুলেছিলাম, তিনি কি সেনাবাহিনী এবং বিএনপির মতো রাজনৈতিক দলগুলোকে প্রতিহতের ডাক দিচ্ছেন? তিনি স্পষ্টত বিভাজনের সৃষ্টি করছেন কিনা? সেই জায়গা থেকে এক পক্ষ প্রশ্ন তুলছেন যে এত বড় ঘটনার পরেও, এবং একই সঙ্গে একটু বলি যে তিনি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, কি বলবেন, এটা তো নিশ্চয়ই আমরা সাধারণ মানুষ জানতাম না। তবে কেউ কেউ, বিশেষ কোনো মহল এটি আগে থেকেই প্রকাশ করে ফেললেন যে তিনি কি উদ্দেশ্যে বা কি বক্তব্য দিতে যাচ্ছেন, এবং সেখান থেকে আমরা ধারণা করতে পারি নির্বাচন নিয়ে সেনা প্রধানের সঙ্গে কোনো পরামর্শ তো নয়, বরং প্রধান উপদেষ্টা তার নিজের যে বিতর্কিত শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন, তার একান্ত অনুগত যেই ব্যক্তিরা রয়েছেন, বা তার নিজের দল বা জাতীয় নাগরিক পার্টির যারা নেতা রয়েছেন তাদের সাথে পরামর্শ করেই তিনি এই ভাষণের বক্তব্য নির্মাণ করেছেন। কিন্তু সেনাপ্রধানকে জানেন, এবং সেনাপ্রধান তো এর আগে বলেই রেখেছেন যে সেনাবাহিনীকে অন্ধকারে রেখে রাষ্ট্র তার বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে, রাষ্ট্র বলতে প্রধান উপদেষ্টা, সরকার। এত কিছুর পরে প্রধান উপদেষ্টার সঙ্গে যে সাক্ষাৎ করতে গেলেন, এটা অনেকের কাছে আনইউজুয়াল মনে হয়েছে, এবং সেই অস্বাভাবিক জায়গা থেকে অনেকের ধারণা যে সেনাপ্রধান এর মধ্য দিয়ে বিশেষ কোনো বার্তা দেওয়ার চেষ্টা করছেন কিনা, অথবা তাকে বিশেষ কোনো বার্তা দিয়ে এসেছেন কিনা প্রধান উপদেষ্টাকে। আবার আর এক পক্ষ বলছেন যে সেনাপ্রধান যেহেতু এত কিছুর পরেও, যেখানে সেনাবাহিনী বা বিএনপির মতো রাজনৈতিক দলগুলোকে প্রতিহতের ডাক দিচ্ছেন, স্পষ্টত একটা চরম বিভক্তির সৃষ্টি করার পরও সেনাপ্রধান গিয়েছেন দেখা করতে, সৌজন্য সাক্ষাৎ করতে, তাহলে কি তাদের মধ্যে আন্ডার টেবিল কোনো এগ্রিমেন্ট হয়ে গেছে, আন্ডার টেবিল ডিল হয়ে গেছে? তারা কি পরামর্শক্রমেই অথবা সেনাপ্রধানকে কোনো না কোনো শক্তির মাধ্যমে প্রধান উপদেষ্টা হাত করে নিয়েছেন কিনা, বা তার অনুগত করে ফেলেছেন কিনা? এই প্রশ্নগুলো যৌক্তিক হতে পারে, কিন্তু আমার একটি ব্যাখ্যা আছে মাঝামাঝি। সেটা হচ্ছে একটি একেবারেই রাষ্ট্রীয় আচার। খোঁজ নিয়ে দেখুন, একটু রিকল করে দেখুন, এর আগে যারা রাষ্ট্রপ্রধান ছিলেন, সরকার প্রধান ছিলেন, সেনা প্রধান যেই থাকুন না কেন, তারা কিন্তু এই ধরনের সামাজিক অনুষ্ঠানে বা বড় ধর্মীয় অনুষ্ঠানে, অন্তত ঈদে, রাষ্ট্রপ্রধান সেনাপ্রধানের সঙ্গে বা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে তারা দেখা করে থাকেন, এবং তারই অংশ হিসেবে সেনাপ্রধান দেখা করতে গিয়েছেন। শুধু যে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন সস্ত্রীক তা নয়, তিনি কিন্তু রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করেছেন। এই বিষয়টি আমাদের ভুলে গেলে চলবে না। আমি বরাবরই বলে আসছি, এখনো আমার বিশ্বাস, এটি আমার বিশ্বাস, সেনাপ্রধান এখনো রাইট ট্র্যাকে আছেন। তিনি এর মধ্যে এখনো পর্যন্ত কোনো অস্বাভাবিক মন্তব্য বা অস্বাভাবিক কোনো কর্মকাণ্ড করেননি। যদি বলেন যে 21শে মে তিনি কিভাবে রাজনৈতিক এই বক্তব্যগুলো অফিসারদের উদ্দেশ্যে অ্যাড্রেস করলেন, নির্বাচন ইস্যুতে, করিডোর, বন্দর ইস্যুতে, অবশ্যই তিনি করতে পারেন, তার কারণ তিনি আবারও বলি তিনি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন সব দায়িত্ব।
তার উপর আস্থা রাখার কথা বলেছিলেন, মানুষের জানমালের দায়িত্ব তিনি তুলে নিয়েছিলেন এবং অবশ্যই দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া উন্নতিকরণের জন্য তিনি যা যা করার করবেন এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন। যদিও মানুষের মধ্যে এর মধ্যে একটা হতাশা তৈরি হয়েছে যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা সত্ত্বেও কেন এখনো পর্যন্ত মব চলছে, সেই মবকে অ্যাড্রেস করেও 21শে মে তিনি কথা বলেছেন। তারপরেও কিছু কিছু জায়গায় মব চলেছে, এটি সত্য কথা, সেই জায়গা থেকে অনেকে হতাশা ব্যক্ত করতেই পারেন। কিন্তু সেনাপ্রধানের অনেক কিছুতেই ইনভলভমেন্ট অন্য সময় হলে আমাদের অস্বাভাবিক মনে হলো, এই সময়টির জন্য স্বাভাবিক। দেশটি যেহেতু একটি টালমাটাল অবস্থা রয়েছে, অস্বাভাবিক অবস্থা রয়েছে, সেই জায়গা থেকে আমি বলবো যে সেনাপ্রধান আনন্দে গদগদ হয়ে তার সঙ্গে ভাব করার জন্য যাননি, অথবা কোনো প্রকার থ্রেটের বার্তা দেওয়ার জন্য তিনি যাননি। তিনি কেবলমাত্র রাষ্ট্রীয় আচারটি পালন করেছেন। বরং প্রধান উপদেষ্টা স্পষ্টত জাতির মাঝে বিভক্তি সৃষ্টি করছেন। তিনি তার প্রতিহিংসার যে চরিত্র সেটি স্পষ্টভাবে সবার সামনে প্রকাশ করছেন। এবং কিভাবে তিনি বলতে পারেন, আবারও বলি, যারা বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে বা তাদের হাতে পরিচালনার জন্য সিদ্ধান্তের ক্ষেত্রে বিরোধিতা করছেন, তাদেরকে প্রতিহত করুন। এবং তিনি যুদ্ধের ডাক না দিলেও বারবার যুদ্ধাবস্থার কথা বলছেন, যুদ্ধ তিনি বাধাবেনই, এটুকু অনেকের মধ্যে ধারণা প্রতিষ্ঠিত হয়েছে। কেন বাধাবেন তারও ব্যাখ্যা এর মধ্যে অনেকবার দেওয়া হয়েছে। আমরা বরং অন্যদিকে একটা দৃষ্টি দিতে পারি, এটি নিয়েও যেহেতু আলোচনা হয়েছে আগে, তারপর একটু মনে করে দিই, বরং রাষ্ট্রপতি অনেকটা গৃহবন্দী অবস্থায় রয়েছেন। এর আগেই আমরা দেখলাম যে তিনি জাতীয় ঈদগাহে নামাজ পড়তে যাননি। এর আগে যত রাষ্ট্রপতি ছিলেন, ইভেন এই রাষ্ট্রপতিও শাহাবুদ্দিন চুপ্পু সাহেবও, তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের আগে পর্যন্ত ঈদগাহে নামাজ পড়তে গেছেন। এরপর থেকে তিনি আর ঈদগাহে নামাজ পড়ছেন না, তিনি বঙ্গভবনে নামাজ আদায় করছেন। এমনকি প্রধান উপদেষ্টা তিনি নিজেকে এতটাই উপরের মনে করেন এবং রাষ্ট্রপতিকে শত্রু মনে করছেন। তার অনুগত যে দল বা তার হাতে গড়া যে দল জাতীয় নাগরিক পার্টি, তার নেতাদের বক্তব্য অনুযায়ী বা তাদের সাথে কণ্ঠ মিলিয়ে তিনি যা করছেন বলছেন, এটা জাতিকে চরমভাবে বিভক্ত করেছে, একটা অনিশ্চয়তা পথে প্রধান উপদেষ্টা নিয়ে যাচ্ছেন। সেনাপ্রধান যেমন রাষ্ট্রীয় আচার পালন করলেন বা করছেন, প্রধান উপদেষ্টা তো রাষ্ট্রীয় আচারের ধার ধারছেন না, যা ইচ্ছে তাই বলছেন, করছেন। তার মুখের যে অনিয়ন্ত্রিত বক্তব্য, সেগুলো আমরা প্রতিনিয়ত শুনছি। বঙ্গভবনে ঈদের মতো অনুষ্ঠানগুলোতে তিনি শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। সেখানে আমরা দেখলাম যে এই ঈদে শনিবারে তার সঙ্গে যারা সাক্ষাৎ করতে গেলেন বা শুভেচ্ছা বিনিময় করতে গেলেন, সরকারের মধ্যে কারা ছিল? উপদেষ্টার মধ্যে এক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি ছাড়া আর কাউকে আমি দেখিনি যে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার SM নাসিরউদ্দিন, নৌবাহিনী প্রধান গেছেন, বিদেশি কূটনীতিকরা গেছেন, কয়েকটি রাজনৈতিক দল গেছে, কয়েকটি মানে যেগুলো উল্লেখ করার মতো নয়, সেরকম কয়েকটি রাজনৈতিক দলের চেয়ারম্যান বা মহাসচিব, সেক্রেটারি, তারা শুভেচ্ছা বিনিময় করতে গেছেন। সেখানে বড় কোনো রাজনৈতিক দলের নেতাদের আমরা দেখিনি। এই জায়গা থেকে সবকিছু মিলিয়ে আমাদের কাছে মনে হচ্ছে খুব দ্রুত কিছু ঘটতে যাচ্ছে, খুব দ্রুত। এবং বিশেষ করে 30শে জুনের মধ্যে জুলাই চার্টার ঘোষণা করার কথা, সেটি জুলাইয়ের মধ্যেই ঘোষণা করা হবে, সেটি প্রধান উপদেষ্টা তিনি নিজেও ঈদের আগের দিন জানিয়েছেন। এবং এটিকে কেন্দ্র করে নতুন যে অস্থিরতা তৈরি হয়েছে, আমার মনে হয় ভয়ঙ্কর একটি অশনি সংকেত এর মধ্যে আমরা পাচ্ছি, এবং সেটার বাস্তব চিত্র হয়তো আমাদের দেখা লাগতে পারে। তারপরে শুভকামনা সবার প্রতি, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।